এগুলো সব ডায়মন্ড? আপনি এসব কেন করতে গেলেন? আমার ইচ্ছে, আমার বউয়ের জন্য অনেক আগে থেকেই নিজের উপার্জনের টাকা জমিয়ে রেখেছিলাম। আমার সাধ্য এইটুকুই, কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। কাল দেওয়ার কথা ছিল এগুলো, সমস্যা নেই। দ্বিতীয় বাসরে দিয়ে দিলাম আমার ছোট। প্রিয়তার প্রশ্ন সাদমান খুব স্বাভাবিকভাবে উত্তর দিতে দিতে বক্সটা ড্রেসিং টেবিলের ওপর রেখে রিং জোড়া পরিয়ে দিয়ে গলায় লকেটটা পরিয়ে দিয়ে প্রিয়তার গেঞ্জিটা কাঁধ থেকে সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর চুম্বন করে সেখানে। সাদমান ঘুমিয়ে আছে। প্রিয়তা সাদনানের বুকে থুতনি ঠেকিয়ে সাদনানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত এখন কয়টা বাজে? হয়তো 3টা বা তার চেয়েও বেশি। প্রিয়তার ইচ্ছে করছে না পাশের দেয়ালে তাকিয়ে দেয়াল ঘড়িটা দেখতে কয়টা বাজে। তার শুধু এখন এই সাদমান নামক সুন্দর সুস্থির সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনটা আরো অনেক কিছু চাইছে, তার মধ্যে অন্যতম হলো তার ব্যক্তিগত পুরুষটার চাপদারি ভর্তি গালে নিচের পাতলা ঠোঁট জোড়া সেখানে বসিয়ে চুমু খাওয়া। যে ভাবা সেই কাজ। তনুই দিয়ে ভর করে সামান্য উঁচু হলো, এর চেয়ে বেশি হলে সাদনান হয়তো জেগে যাবে। তার কারণ হলো সাদনান তার ছোট জানকে শক্ত করে বুকে আগলে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। প্রিয়তা মাথাটা একটু এগিয়ে নিয়ে হালকা করে সাদনানের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, আর অমনি সাদনান চোখ পিট পিট করে তাকালো। প্রিয়তা ভরকালো, হক চকিয়ে উঠল। তাড়াহুড়ো সহিত মুখে হাত দিয়ে সাদনানের বুকের ওপর হতে সরে আসতে চাইল, কিন্তু এটা কি সম্ভব সামনে সাদনান নামক পুরুষটার জন্য? মোটেও না। তাই তো প্রিয়তা পারল না সরতে। সাদনান দিল না ছেড়ে তার ছোট জানকে উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে মাদকাসক্ত কণ্ঠে বলে ওঠে, একটু আগে তো এত ভালোবাসা দিলাম, এখন আবার চাই বললেই পারতে। আবার ঘুমিয়ে থাকার সুযোগ নেওয়ার দরকার কি ছিল? প্রিয়তা সাদনানের এমন ঘুম ঘুম কণ্ঠ শুনে চোখ খিচে বন্ধ করে নেয়। বুকের ভেতর কেমন একটা করছে। হয়তো বুকের বাঁ পাশে থাকা লাল ছোট যন্ত্রটা যদি পারতো, তবে হয়তো এখনই ছিটকে শরীর থেকে বাইরে বেরিয়ে আসতো। প্রিয়তা চোখ বন্ধরত অবস্থায় মিনমিন করে নিজের সাফাই গাইতে বলল, আমি তো শুধু গালে। এখন তো এসব বললে হবে না। ঘুম যখন ভেঙে দিয়েছো তখন শাস্তি তো পেতেই হবে আমার ছোট জান। কথা শেষ করেই সাদনান প্রিয়তাকে এক ঝটকায় নিজের ওপর হতে নিচে ফেলে নিজের সম্পূর্ণ ভর ছাড়ে ছোট্ট প্রিয়তার শরীরের উপর। আর অমনি সাদনানের বলিষ্ঠ দেহখানা প্রিয়তার ছোট দেহ পিঞ্জরা ঢেকে গেল। সারা প্রিয়তা মাইশা দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে। তার কারণ সাদনান বলেছে ছুটির পর সে এসে নিয়ে যাবে তাদের। বলেছে 2টার দিকে আসবে। আজ 3জনে হাফ ক্লাস করেছে। এখন 2:30টার মতো বাজে, কিন্তু সাদনানের খবর নেই। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। আজ এই এলাকায় একটা মিটিং আছে প্রিয়তা শুনেছে, হয়তো এখনো শেষ হয়নি। তারা অবশ্য বাড়ি চলে যেত, কিন্তু সাদনান বলেছে ছুটির পর এক জায়গায় যাবে, তাই মূলত অপেক্ষা করছে। প্রিয়তার ভাবনার মাঝে সাদনানের কালো গাড়িটা এদিকে এগিয়ে আসতে দেখা গেল। গাড়িটা ওদের সামনে এসে থামলো। পেছনে একটা বাইকও আছে, আর সেটা সাদনান গাড়ির কাছ নামিয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলল, তুই আয়নের সাথে আয়, আর তুই সামনে বসে পড়। শেষের কথাটা সারাকে উদ্দেশ্য করে বলে। অতঃপর নিজের পাশে বসা রাহানের দিকে তাকাতেই রাহান তড়িঘড়ি করে গাড়ি হতে নেমে পড়ে। সাদনানও নামে। অতঃপর পেছনে বসে পড়ে, আর রাহান ড্রাইভিং সিটে, সারা ফ্রন্ট সিটে। প্রিয়তাও গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ও পাশের দরজা খুলে সাদনানের পাশে বসে, আর রাহান গাড়ি স্টার্ট দেয়। আয়ান বাইক নিয়ে ওদের গাড়ি অনুসরণ করে। রাহান নার্ভাস। ওর কেমন লাগছে পাশে বসা নীল ড্রেস পরা সারা শরীর থেকে সুন্দর একটা স্মেল আসছে, আর সেই গন্ধে রাহানের বুকের ভেতর ধূপধাপ শব্দ করছে। আচ্ছা, পাশে বসা ছোট সারারও কেমন লাগছে? সাদমান প্রিয়তার ডান হাতে ওর বুকের বাঁ পাশে চেপে ধরে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিয়েছে। 6 ঘন্টা পর বউয়ের দেখা পেয়েছে, ছুটে পেরেছে। দিন যত যাচ্ছে তার এই মেয়ের প্রতি ভালোবাসা আরো বাড়ছে। প্রিয়তাও উসখুস করছে। সাদমান এইভাবে চোখ বন্ধ করে রাখায় প্রিয়তার অস্থির অস্থির লাগছে, হয়তো বেশি ক্লান্ত। প্রিয়তা ঘুরে বসে নিজের বাঁ হাতটা সাদনানের মুখের ডান পাশের চোয়ালে রেখে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? সাদনান ফট করে চোখ মেলে। প্রিয়তা একটু ভয় পেল, রেগে গেল না তো আবার? কিন্তু প্রিয়তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সাদনান প্রিয়তার মাথাটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। পাঞ্জাবির 2টা বোতাম খুলে লোমযুক্ত উন্মুক্ত বুকের বাঁ পাশটায়
নিজের ডান হাত দিয়ে ইশারা করে ধীর কণ্ঠে বলে ওঠে। এখানে বড্ড জ্বালা করে যখন তোমাকে চোখের আড়াল করি। প্রিয়তা অবাক হলো, এই লোকটা সত্যিই তাকে এত ভালোবাসে। কই, আগে তো কখনো বুঝতে পারেনি। ব্যবহার কথাবার্তার ধরন দেখেও মনে হতো না, সব সময় তো কেমন গম্ভীর কণ্ঠে তার সাথে কথা বলতো। প্রিয়তা কিছু বলতে যাবে তার আগে গাড়িটা একটা 3 তলা বিল্ডিং এর সামনে থামে। রাহান সবাইকে নামতে বলে, সবাই নেমে সাইডে দাঁড়ায়। আর সাদনান একটা কালো মাস্ক পাঞ্জাবির পকেট হতে বের করে মুখে পরে নেয়। রাহান গাড়ি আর আয়ন বাইক পার করে এলে তারা সবাই লিফটে করে সোজা 3 তলার ছাদে চলে আসে। একটা বড় রেস্টুরেন্টে 2 তলা আর 3 তলা মিলিয়ে। সাদনান সবাইকে নিয়ে কর্নারে 2টা টেবিলে গিয়ে বসে, তারপর ওয়েটার ডেকে খাবার অর্ডার দেয়। ওরা 6 জন, কিন্তু খাবার 8 জনের অর্ডার করেছে। ওয়েটার চলে যাওয়ার মিনিট 10 মধ্যে কবির খানকে আসতে দেখা গেল। সাদনান উঠে হাত এগিয়ে হ্যান্ডশেক করে, অতঃপর রাহানের পাশে আর সাদনান প্রিয়তার বরাবর বসতে বলে। এইভাবে রাহান আয়নের সাথেও কুশল বিনিময় করে। তার ঠিক 5 মিনিটের মাথায় মাইশার ফ্রেন্ড তিন্নিও আসে। মাইশা অবাক হয়েছে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে সাদনান ভাই হয়তো রেখেছে। আজ তিন্নি কলেজ আসেনি, নয়তো মাইশা ওদের সাথে করে নিয়ে আসতো। তাদের আড্ডার মাঝেই 3জন ওয়েটার এসে তাদের 2 টেবিলে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে দিয়ে গেল। অতঃপর সবাই নানান আলাপ করতে করতে খাবার শেষ করে। আর আয়ান মাইশা একে অপরকে ভালোবাসে। এটা আপনার ফ্যামিলিতে বললে আপনার মনে হয় ভালো হতো। আমার দিকে হতে কোনো ঝামেলা হবে না। এমনিতেও বাবা জোর করেছিল, তাই রাজি হয়েছি। সাদনানের কথার পৃষ্ঠে বলে উঠল কবির। সাদনান মুচকি হাসলো, মনে মনে আওড়ালো, রাজি হবে কি করে? তোমার তো আমার কলিজার দিকে নজর। কিন্তু মুখে যথেষ্ট কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে উঠল, এই ব্যাপার নিয়ে আমাকে ভাবতে হবে না, আপনি শুধু বিয়েতে না করে দিলেই হবে। ওকে। মাইশা ভাবেনি এত সহজ হবে ব্যাপারটা। মাইশা খুশি হলো। আয়ানের হাত শক্ত করে চেপে আয়ান নিজেও ভীষণ খুশি। এমন বন্ধু কয়জন পায়? সাদনান রাহানের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই রাহান মাইশাকে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবির খান একটু নড়ে চড়ে বসে। সাদনান আগের ন্যায় গম্ভীর মুখ করে বসে। মাইশা সুন্দর করে নমনীয় কণ্ঠে বলে ওঠে, তিন্নি তাহসিনা বাবা মা নেই, এতিমখানায় বড় হয়েছে। 18 হওয়ার পর নিজে হোস্টেল থাকে আর টিউশনি করিয়ে নিজের জীবন চালায়। আমার সাথে সেই স্কুল জীবন থেকে ফ্রেন্ড। কখনো কোনো খারাপ দিক নজর আসেনি, বরং সবসময় আমি ওর ব্যবহার আর চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হই। ভাবি বাবা মা নেই, তবু কত সুন্দর শিক্ষা শিক্ষিত করেছে নিজেকে। আর আপনি আমাদের প্রতিষ্ঠান আসার পর আমি আমার লাইফে ওর সাথে চলার পথে প্রথম কোনো পুরুষের নাম শুনেছি ওর মুখে। আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছি, ও প্রতিটা বার সেটা এগিয়ে গেছে। জানেন ও কি বলে? ও সবসময় বলে এতিম আর গরিবদের কখনো কেউ ভালোবাসে না। মাইশার কথা শুনে কবির স্তব্ধ। ওর ভাবনাতীতের বাইরে এসব। কেউ ওকে এতটা ভালোবাসে ওর দৃষ্টির আড়ালে সেটাও বুঝতেই পারেনি। তবে একবার যখন জেনে গিয়েছে তখন নিশ্চিত তার ভালোবাসার মেয়েও তার চিন্তাধারা বদলে দিবে। কে বলেছে এতিম গরিবদের কেউ ভালোবাসে না? কবির বাসবে, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে এই এতিম মেয়েটাকে। যদিও এটা এত সহজ নয়, তার মন যে অন্য কাউকে দিয়ে ফেলেছে, তবে চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যাবে। কবির চুপচাপ থমথমে মুখে বসে আছে। সাদনান ফোন টিপছে, এর মধ্যে মুখে মাস্ক পুরেও নিয়েছে। মাইশা দুজনকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে কবির খানের কণ্ঠে শোনা গেল, আমি আমারটা সব দিয়ে চেষ্টা করব, তুমি ওকে কিছু বলার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি সময় করে তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিব। কালাম খান রাতের খাবার টেবিলে বসে কবিরকে জিজ্ঞেস করেছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা, কিন্তু কবির সোজা বলে দিয়েছে পছন্দ হয়নি আর সে এখন বিয়ে করতে চায় না। কালাম খান ছেলের কথায় চেহারা চকচক করে ওঠে। ছেলে যেহেতু বলেছে তার মানে কারণ নিশ্চয়ই আছে। আর তাই তো গদগদ হয়ে জিজ্ঞেস করে নিলেন উপরোক্ত প্রশ্নটা। কবির বাবার প্রশ্নের জবাব দিয়ে কফির মগটা হাতে নিয়ে ওপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কালাম খান তৎক্ষণাৎ একটু চিন্তিত হলেন। বন্ধুকে নিজ মুখে বলেছে, এখন কি করে বলবে ছেলে রাজি নয় আর তার ছেলে নিজের পছন্দ করা মেয়ে আছে? মাহারা ছেলে তার, আর তাও আবার স্ত্রীর একটা মাত্র শেষ চিহ্ন। সেই ভালোবাসার অংশকে কি করে কষ্ট দিবে? এইসব ভাবতে ভাবতে তিনি ফোন হাতে বন্ধুকে কল লাগায়। মফিজুল মির্জা রাতের খাবার খেয়ে মাত্র রুমে এসেছে, ঠিক তখনই ওনার ফোনটা
সশব্দে বেজে ওঠে। তিনি তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বিছানা হতে ফোনটা হাতে নিয়ে দেখলো কালাম খানের ফোন। তিনি চট করে ভেবে নিলেন হয়তো বিয়ের ব্যাপারে কথা এগোবেন, তাই ফোনটা রিসিভ করতেই কালাম খান মলিন কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করে। মফিজুল মির্জা একটু চিন্তিত হলেন, বন্ধুর কণ্ঠ এমন শোনালো কেন। তোর কিছু হয়েছে? আরে এত ভং না ধরে বলে ফেল, তুই আমি একই রকম। বলেই উচ্চ স্বরে হেসে ফেলেন। সাথে কালাম খান হাসেন, তবে হাসিতে যেন প্রাণ নেই। তিনি ইতস্তত করে অপরাধী কণ্ঠে বলে ওঠে। মফিজুল মির্জা কেমন চুপ হয়ে গেল, যা উপাস হতে কালাম খান বারবার জিজ্ঞেস করতে লাগলো কথা কেন বলছে না। এদিকে মফিজুল মির্জা ভাবছেন এই কথা বাপ ভাইকে কি করে বলবেন, কিন্তু অন্তরের কথা অন্তরে রেখে মুখে বলল, পছন্দ আছে? খুব ভালো। এইভাবে বেশ কিছুক্ষণ কথা বলে মফিজুল মির্জা ফোন কাটেন। তার ঠিক মিনিটের মাথায় সাদনান ওনার রুমে প্রবেশ করে। তিনি কালাম খানের বলা কথাগুলো সাদনানকে বলে। সাদনান মুখ গম্ভীর করে রাখলেও মনে মনে বেশ খুশি, আর সেই খুশি নিয়ে মনে মনে ভাবে এখনই ঠিক সময় কথা পাকিয়ে ফেলা যাবে। তাই তো ফট করে প্রশ্ন করে মফিজুল মির্জাকে। বাবাই, আয়ান কেমন? সাদনান সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করে। সাদনানের এমন প্রশ্নে তিনি একটু অদ্ভুত নয়নে তাকালো সাদনানের দিকে। এটার মানে কি? ছেলে হয়ে আরেক ছেলেকে তার কেমন লাগবে? তিনি কি মেয়ে নাকি যে অন্যরকম লাগবে? তবে মনের কথা মনে রেখে মাথা ঝাঁকিয়ে বলল, ওই তো একজন পুরুষ হিসেবে যেমন লাগা দরকার। সাদনান মফিজুল মির্জার কথা হো হো করে হেসে দিল। দরজা থেকে আরো একজন মহিলার হাসির শব্দ হলো, আর সেটা সুফিয়া বেগম। তিনি চা নিয়ে এসছেন, আর এসে কথাটা কর্ণপাত হতেই ফিক করে হেসে রুমে প্রবেশ করে। এই মা ছেলে হাসির মানে বুঝতে পারে না মফিজুল মির্জা, তাই তিনি চা হাতে বেকুবের মতো তাকিয়ে রইল দুজনের দিকে। সুফিয়া বেগম চা দিয়ে চলে গেল, আবার সেদিকে তাকিয়ে কিছু বিড়বিড় করে মফিজুল মির্জা। সাদনানের কানে তো পৌঁছয় না। সাদনান নিজের হাসি কন্ট্রোলে এনে বলে ওঠে, তুমি তো বললে কবির বিয়ে করতে রাজি না, আর এটা এখন মাইশাকে বললে ওর হয়তো খারাপ লাগবে। আর এমনিতেও কয়েকদিন আগে শফিক চাচা তোমার সাথে আয়ান আর মাইশার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলেন, কিন্তু কবির খানের সাথে বিয়ের কথা শুনে আর এগিয়ে আসেনি। তুমি চাইলে এটা দেখতে পারো। আর আয়ানকে তো চিনো, কেমনও। মফিজুল মির্জা চায়ের কাপে চুমুক বসিয়ে একটু চিন্তিত হলেন, অতঃপর মাথা ঝাঁকিয়ে আবার বলে ওঠেন, এটা ঠিক বলেছি, আমি তো কখনো ভাবিনি এসব। আচ্ছা বাবা, আর ভাইয়ের সাথে কথা বলে দেখি। একদম। কথা শেষ করে সাদনান রুমে চলে আসে। রুমে এসেই দেখলো তার ছোট জান এখনো বইয়ের মাঝে মুখ গুজে বসে আছে। মূলত সাদনান বসিয়ে দিয়ে গিয়েছে, সাথে এতগুলো পড়াও কমপ্লিট করতে বলেছে, আর এসে সবগুলো পড়া নিবে এটাই বলেছে। তাই তো প্রিয়তা তখন থেকে বসে আছে, কিন্তু এত কঠিন কঠিন পড়া কি আর মুখস্থ হয়? কিন্তু প্রাণপণ চেষ্টা সে করেই যাচ্ছে। সাদনান যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকেও তার খেয়াল নেই। সাদনান মুচকি হাসল, কিন্তু প্রিয়তা ততক্ষণে অনুভব করতে পারছে পেছনে তার সুদর্শন ব্যক্তিগত পুরুষটা অবস্থান করছে। সাদনান বইটা বন্ধ করে দিয়ে দিল পেছন হতে হাত দিয়ে। প্রিয়তা ভ্রু কুচকে তাকালো। সাদনান সেসব উপেক্ষা করে তার ছোট জানকে দাঁড় করিয়ে দুই হাতে প্রিয়তার কোমর জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। এক হাত দিয়ে ডান গালে তর্জনী আঙুল ছুঁয়ে ধীর ধীর কণ্ঠে বলে ওঠে, থালার মতো বড় একটা চাঁদ উঠেছে আকাশে। বাবাই রুম থেকে আসার সময় দেখেছি, কিন্তু আমার কি মনে হয়, মনে হয় না সত্যি। ওই চাঁদের চেয়ে আমার ব্যক্তিগত চাঁদটা বেশি সুন্দর। সাদনানের কথায় প্রিয়তার লজ্জায় রংধনু রং ধারণ করে, গালে লাল আভা ফুটে ওঠে। সাদনান সেই গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। পরীক্ষা না হলে শাস্তি হতো এভাবে পাগল করার জন্য, তার সাথে পাগলামিটা দেখিয়ে দিতাম। সাদনান কথা শেষ করে চট করে কোলে তুলে বউকে, অতঃপর বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে এসে নিজেই শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে তার ছোট জানকে। প্রিয়তাও গুটি সুটি মেরে সেভাবেই শুয়ে ঘুমিয়ে পড়ে। সাথে সাদনান নিজেও। রাহান ভাই, আপনি এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন? সারার প্রশ্নে রাহান একটু চমকালো। আজ সাদনান তাকে বাড়ি যেতে দেয়নি, আর সে লিভিং রুমে একটা পেছনে। সে তো এই মেয়েকে দেখতে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে সারা এসে পড়েছে টেরই পায়নি। পানি নিতে যাচ্ছিলাম। আমতা আমতা করে বলে উঠলো রাহান। সারা ভ্রু কুচকে তাকালো, মুখ দেখে বোঝা যাচ্ছে বিশ্বাস করেনি।
তাই রাহান ফোনটা পকেটে রেখে ডাইনিং এর দিকে চলে গেল। সারাও পেছনে পেছনে গেল। রাহান গিয়ে টেবিল থেকে গ্লাস নিয়ে জগ হতে পানি নিয়ে এক টানে খেয়ে নিল। অতঃপর গ্লাসটা টেবিলে রেখে পেছনে ফিরতেই সারাকে দুই হাত কোমরে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ভয় পেল, তবে চেহারায় তা ফুটতে দিল না, উল্টো নিজে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি হয়েছে? বিশ্বাস হচ্ছে না। চোখ পিটপিট করে তাকিয়ে বলল সারা। রাহান এবার আর কোনো প্রতিক্রিয়া করে না, বরং একটু এগিয়ে আসে সারার নিকট, সামান্য ঝুঁকে আসে সারার মুখের উপর। অতঃপর খুব শান্ত কণ্ঠে বলে ওঠে, ঘুমের জন্য ওষুধের প্রয়োজন ছিল, আর সেটাই নিতে এসেছি। রাহানের এরূপ কথায় সারা কোচকানো ভ্রুচোরা আরো কুচকে গেল। রাহানের থেকে সামান্য কিছুটা পিছিয়ে যায়, মুখের অবস্থা আগের ন্যায় রেখেই বলে ওঠে, সেটার জন্য ফার্মেসিতে যান, এখানে কেন দাঁড়িয়েছিলেন? কৈফত চাইছো? প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে রাহান। সারা অবাক হয়ে রাহানের প্রশ্নে তবে খুব স্বাভাবিকভাবেই জবাব দেয়, তা কেন হবে? আমার কেন জানি অন্য কিছু মনে হলো, তাই বললাম। কি মনে হলো? রাহান কৌতূহল নিয়ে আগের ন্যায় আবারও প্রশ্ন করে। সারা শয়তানি হাসে মনে মনে। এবার জব্দ করা যাবে এই চালাক রাহান ভাইকে। আপনাকে কেন বলবো? কথাটা বলেই সারা মুখ ভেঙচি কেটে পেছনে ফিরে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আর রাহান পেছনে দাঁড়িয়ে খুব সাবধানের সহিত সারার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, খুব শিগগিরই তোমার প্রতিটা কথা আমাকে বলার মতো আমি আমার অধিকার করে নিব। দেখতে দেখতে প্রিয়তার আজ টেস্ট পরীক্ষা শেষ হয়ে ফাইনাল পরীক্ষাও ঘনিয়ে এলো। টেস্ট পরীক্ষা চলাকালীন একদিন গিয়েছে প্রিয়তার সওদাগর বাড়ি। শুধু প্রিয়তা নয়, সাদনান, রাহাত, আয়না চারজনেই গিয়েছে। থেকেছে মাত্র এক রাত দুদিন। যে দুদিন থেকেছে সেই দুদিন প্রিয়তার পরীক্ষা ছিল না। এই 2 দিন মিতা সওদাগর ততটা কথা বলেনি প্রিয়তার সাথে, কিন্তু সাদনানের জামাই আদরে কোনো ত্রুটি রাখেনি। রাহাত সাদনান দুজনকেই বেশি যত্ন আত্তি করেছে। এতেই প্রিয়তা ভীষণ খুশি। প্রিয়তা এইসব ভাবতে ভাবতেই বই খাতা গুছিয়ে নিয়ে আসার জন্য অগ্রসর হয়। রাত এখন 9টা বাজেনি। সাদনান এখনো বাড়িতে আসেনি, এসে পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যে। লিভিং রুমে জাফর মির্জা সহ আম্বিয়া মির্জা, মফিজুল মির্জা, আরজ মির্জা আরও বাড়ির সব সদস্যরাই এখানে উপস্থিত। প্রিয়তা সেই দিকে একবার তাকাতেই দেখতে পায় আম্বিয়া মির্জা কেমন অদ্ভুত নয়নে তাকিয়ে তার দিকে। প্রিয়তা এটা লক্ষ্য করে তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল। রাতের খাবার রেডি করছে দুজন কাজের লোক সহ সুফিয়া বেগম আর আয়না। প্রিয়তাও গিয়ে হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। সুফিয়া বেগম অবশ্য বলেছে তার এসব করতে হবে না, সে যেন টেবিলে বসে পড়ে আর তাড়াতাড়ি খেয়ে রুমে চলে যায়। সারাও খেয়ে পড়তে চলে গিয়েছে, তবে প্রিয়তা শুনলো না, সে কাজ করতে লাগলো। এর মধ্যে সালেহা বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘরে এসে কফি করে প্রিয়তার হাতে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সাদনান এসেছে আর সে ফ্রেশ হয়ে কফির জন্য বলেছে। প্রিয়তা কফি নিয়ে উপরে নিজের রুমে চলে আসে। সাদনান মাত্র ব্যালকনি হতে রুমে এসে দেখলো প্রিয়তা কফি নিয়ে মাত্রই রুমে এসেছে। সাদনান এগিয়ে এসে কফিটা হাতে নিয়ে সেটা একবার চুমুক বসায়। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে মাথা নুইয়ে নেয়, কারণ সাদনান শুধু টাওয়াল পরে আছে। পড়া কত দূর এগিয়েছে? সাদনান প্রিয়তার খাতাগুলো নাড়াচাড়া করতে করতে জিজ্ঞেস করে। প্রিয়তা আগের স্থানে দাঁড়িয়ে থেকে মিনমিন করে জানায়, রিভিশন দেওয়া বাকি এখনো। কয়টা? 4টা। কালকের দিন পর এক্সাম শুরু। প্রিয়তা আর কিছু বলে না, মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। তার কি দোষ? সব দোষ তো ওই লোকের। সারাদিন তার মনের মধ্যে চেকে বসে থাকে, পড়তে ইচ্ছে করে না। অবশ্য এত সুন্দর জামাই থাকলে কি আর পড়ায় মন বসে? প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান কফিটা অর্ধেক খেয়ে বাকিটা ড্রেসিং টেবিলের উপর রেখে এগিয়ে আসে বউয়ের নিকট। অতঃপর ধীর কণ্ঠে বলে ওঠে, কালকে সকালে শহর থেকে দূরে যেতে হবে, মিটিং আছে সেখানে 2টা। যদি পারি তো ফিরে আসবো, নয়তো এর পর দিন সকালে। সেদিন তো পরীক্ষা শুরু। আগে আসার চেষ্টা করব, যদি না পারি এক্সামের পর নিতে যাব আমি। প্রিয়তা আর কিছু বলে না, নীরব থাকে। সাদনান আলমারি খুলে সেখান থেকে নিচের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। এর মধ্যে প্রিয়তা বিছানা আর সোফায় রাখা সাদনানের এলোমেলো করে রাখা জিনিসগুলো গোছাতে লাগলো। অতঃপর সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে দুজনেই নিচে চলে আসে। আমি ওদিকে যাচ্ছি, তুমি আমার সাথে আসতে পারো। তিনি আজ কলেজে এসেছে, মায়েশা আসেনি। কলেজ বন্ধ, এসএসসি পরীক্ষা শুরু হবে কাল থেকে, সেই জন্য
অবশ্য ভার্সিটি খোলা আর সাথে অফিস কাজকর্ম চলে, তাই তিন্নি এসছে নিজের কিছু জরুরি কাগজ জমা দিতে। কিন্তু কলেজে আঙিনা হতে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে হোস্টেলে গিয়েছিল, আর ঠিক তখনই কবিরের সিলভার কালার গাড়িটা তিন্নির পাশে এসে থামে। কবিরকে স্পষ্ট বাইরে থেকে দেখা যাচ্ছিল, আর কবির গাড়ির কাজটা নামিয়ে উপরোক্ত অফারটা করে। তিন্নি কেমন নার্ভাস, সে কবির খানের কথার পিছিয়ে তড়িঘড়ি করে মাথা নেড়ে জবাবে বলে ওঠে, না না স্যার, আমি যেতে পারবো। তিন্নির কথায় কবির একটু বিরক্ত হলো। এই মেয়ে এত ঢং কেন করছে? নিজে তো ঠিক আড়ালে থেকে সবসময় তাকিয়ে থাকে। হ্যাঁ, কবির এই কয়েক মাসে বেশ ভালো করে লক্ষ্য করেছে তিন্নির সব চালচলন। যদিও তার আগে অস্বস্তি হতো, তবে এখন এইসব নজরে এলে আপনি আপনি মুখে হাসি ফুটে ওঠে। এটা হবার কারণ কি কবির নিজেও জানে না। হয়তো ভালো লাগা সৃষ্টি হচ্ছে, আর এটা হতে হতে ঠিক একদিন ভালোবাসাটাও হয়ে যাবে বলে কবিরের বিশ্বাস। আর যেদিন সে বুঝতে পারবে সেই মেয়েটাকে সত্যি ভালোবেসে ফেলেছে, মেয়েটাকে ছাড়া সে থাকতে পারবে না, ঠিক সেদিন এই মেয়েটাকে নিজের মনের কথা বলে নিজের রাজ্যের রানী বানাবে। আর কবির নিশ্চিত সেই দিনটা খুব নিকটে। কিন্তু তার মনের কোথাও একটা সুপ্ত অনুভূতি রয়ে গিয়েছে তার প্রথম ভালোবাসার জন্য। কিন্তু কিছু করার নেই, প্রথম ভালোবাসা বলে কথা। তবে সেটার কারণে এই মেয়েটাকে সে কখনো অবহেলা করবে না। কবিরের ভাবনার মাঝেই তিন্নি সালাম দিয়ে চলে যেতে হাঁটা ধরতেই কবির এবার ধমকের স্বরে বলে ওঠে, এই মেয়ে, শুনতে পাচ্ছ না নাকি কি বলছি? গাড়িতে ওঠো। তিনি আর কিছু বলার সাহস পায় না। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দরজাটার সামনে দাঁড়াতেই কবির নিজের হাত এগিয়ে দরজাটা ভেতর হতে খুলে দেয়। তিনি বসে দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু কাজটা আর তোলে না। আর তাদের গাড়িতে পাশাপাশি বসার দৃশ্যটা দূর থেকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, যতক্ষণ পর্যন্ত কবিরের গাড়িটা দৃষ্টির আড়াল না হয়। কমিশন দিয়ে দেবে এই মাসের শেষের দিকে। ওয়াসিফ দেওয়ান ফোনের ওপাশ হতে বলে ওঠে। সাদনান ফোনটা ডান কান হতে বাঁ কানে চেপে ধরে শান্ত কণ্ঠে জানায়, খবর পেয়েছি। মিটিংগুলো শেষ করে যথাযথ সম্ভব ফিরে এসো আর সাবধানে থাকবে। মুচকি হেসে সাবধানের সহিত কথাগুলো বলে। সাদনান ওনার কথার পৃষ্ঠে আগের নেয় আর গম্ভীর রাখে না মুখ, হাসে অল্প, যা শুধু পাশে বসা রাহানের নজরে আসে। তবে সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, চেষ্টা করব। কথা শেষ সে ফোন কাটে। সাদনান ফোন রাখে সিটে, অতঃপর গা এলিয়ে দেয় সিটে। পাশে বসা রাহান সেই দিকে তাকিয়ে বলল, 2য় নাম্বার মিটিংটা 3য় তলায় শুরু হবে, আর সেখানে বর্তমান এমপি বোম রাখার প্ল্যান আসছে। সাদনান মুচকি হাসে, চোখ বন্ধ করো অবস্থায় বলে ওঠে, বাধা দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু একটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। কিভাবে? মাথা ঠিক আছে তোর? কি সব বলছিস? একদম ঠিক আছে। ভাব যদি বর্তমান এমপি মহোদয় নমিনেশন না পায়। মানে? সাদনান উত্তর দেয় না, শুধু বাঁকা হাসে। রাহান বুঝলো এই হাসির মানেই ভয়ঙ্কর কিছু চলছে তার বন্ধুর মাথায়, তবে তার সে জানতে চাইল না। বোমটা টাইম বোম ছিল? রাহান ফোনটা কানে নিয়ে ওয়াসিফ দেওয়ানকে বলে। ওয়াসিফ দেওয়ান বড় চিন্তিত হলেন, সাথে আটকে উঠলেন, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জিজ্ঞেস করে, সবাই সেফ আছে? হ্যাঁ, সাদনান আগে সবাইকে কথাটা জানিয়ে দিয়েছে, তাই ওনারা প্রথমে মিটিং করার জন্য আগে যে জায়গাটা ঠিক করেছে সেটাই যায়নি, নতুন আরেকটা জায়গা বসিয়েছে লোকজন। রাহান নিজের কথা শেষে সাদনানের হাতে ফোনটা ধরিয়ে দেয়। সাদনান ফোনটা নিয়ে গম্ভীর কণ্ঠে ওয়াসিফ দেওয়ানকে বলে ওঠে, কিছু করার প্রয়োজন নেই আপনার, এখন যা করার জনগণ করবে। বোকা নয় আমি, আগে থেকে জানতে ব্যাপারটা। তুমি চাইলে আইনের সাহায্য নিয়ে কিছু করতে পারতে, কিন্তু না, তুমি তা করোনি, কারণ এটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। তখন শুধু কিছু সংখ্যক মানুষ জানতো, আর এখন গোটা জেলা জেনে নিল। তবে আমি নির্বাচন কমিশন অফিসে কথা বলবো ব্যাপারটা নিয়ে। ওয়াসিফ দেওয়ানের কথায় কোনো উত্তর করে না সাদনান, নিঃশব্দে ফোন কাটে। রাত এখন প্রায় 10টার বেশি সময় বাজে। এখন শহরে যাওয়া সম্ভব নয়, তাই এখানে এক চেয়ারম্যানের বাড়িতে আজ তারা রাত্রে থাকবে, কাল সকালে নিজের গন্তব্যে রওনা দিবে। এই চেয়ারম্যানের সাথে ওয়াসিফ দেওয়ানের কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় আছে, আর ওয়াসিফ দেওয়ান কথা বলে আজ রাতটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। যদিও হবু এমপি হিসেবে তারা সাদনানকে আজ যেতে দিত না, আর নিজ থেকে মন্ত্রী হতে প্রস্তাব দিয়ে চেয়ারম্যান আল্লাতে আটখানা হয়ে গেছে।
তাই তো ভীষণ বন্দোবস্ত করে এমপিকে আজ চেয়ারম্যান বাড়ি নিমন্ত্রণ জানিয়েছে চেয়ারম্যান। কবির ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে রাতের অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ বাবার কণ্ঠে এমন প্রশ্নে অবাক হয়ে পেছনে ফিরে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কোন মেয়ে? কবির নিজের কোচকানো ভ্রুজোড়া এবার ঠিক করে নেয়, কিন্তু ওর মুখটা এবার চরম বিরক্তিতে পরিণত হলো। তার বাবা তাকে অনুসরণ করছে, সিরিয়াসলি ছেলে মেয়ে পটাতে ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, আর তার বাপ সেটা নিয়ে তাকে আবার গোয়েন্দাদের মতো ছেড়াও করছে। এসব ভাবা যায়, কিন্তু কিছু করার নেই। তার বাপ তার সাথে সবসময় এইভাবে কথা বলে। কবির বিরক্ত হলেও তা আবার নিমিষেই উধাও হয়ে যায়। বাবা তার জন্য নিজের সব ত্যাগ করেছে, সব সময় তার পাশে ছায়ার মতো থেকেছে। মানে সেটা উপলব্ধি করতে দেয়নি। বাবা মা দুইটাই হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সব সম্ভব? কবির এইসব হাবিজাবি চিন্তা করে শান্ত কণ্ঠে বাবাকে বলে, কাল ঠিক 3টায় তোমার অফিসের পাশে রেস্টুরেন্টে থাকবা। তোমার সব কনফিউশন দূর করে দেব। এখন চলো, ঘুমাতে যাও। কালাম খান আর কিছু বলে না। ছেলে যখন একবার বলেছে তার মানে ঠিক কাল তার সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। কিন্তু কথা হলো আজ আর তিনি ভুলতে পারবে না। প্রিয়তা রাত 10টার দিকে সারা সহ পরীক্ষার সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিল। সারা প্রিয়তা একসাথেই আজ পড়েছে সাদনানের ছোট লাইব্রেরিতে। এই বাড়িতে সাদনানের ছোট্ট একটা লাইব্রেরি আছে, যেখানে অনেক বই আছে। সেখানেই সারা আর প্রিয়তা পড়তে বসেছে। আজ সারা থাকবে প্রিয়তার সাথে। মূলত এটা আম্বিয়া মির্জার নির্দেশ। কারণটা প্রিয়তা বুঝতে পেরেছে, কারণ সারাকে সাথে থাকার কথা বলাতে সালেহা বেগম আমোদ পোষণ করলে তিনি সোজা বলে দিয়েছেন, বউ মানুষ একা কিছুতেই থাকতে দেওয়া যাবে না, সাথে বয়স কম, আবার চালায় ফোন। তার ধারণা মতে প্রিয়তা যদি রাত জেগে কোনো পরপুরুষ বা কোনো খারাপ কাজ করে। সাথে এটাও বলেছে তিনি প্রিয়তার এসএসসি পরীক্ষার পর আর পড়ালেখা করাবেন না। বউ মানুষ আবার এত পড়ালেখা কিসের? বউ তো বই, সে সংসার করবে, সে কেন বাহিরে স্বামীর সাথে ঘুরে বেড়াবে? প্রিয়তার কথাগুলো ভাবতে ভাবতে ডান চোখ দিয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে বইয়ের উপর পড়ল। সারার নজর তখন প্রিয়তার দিকে যায়। সারা প্রিয়তাকে কাঁদতে দেখে একটু অবাক হয় না, কারণ আম্বিয়া মির্জা সত্যি আজ বড্ড কটু কথা বলেছে। আর একটা মেয়ের কাছে এই কথাগুলো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। সারা নিজের চেয়ার ছেড়ে উঠে গিয়ে এসে এক হাতে প্রিয়তাকে জড়িয়ে নিয়ে সান্ত্বনার স্বরে বলল, দাদি আগের দিনের মানুষ, তুই তো জানিস, তাই একটু বেশি বাজ বিচার করে চলাফেরা করি আমরা সবাই। আর তাছাড়া লেখাপড়া বন্ধ করে দিবে বলেছে, দেয়নি তো। আমার ভাই থাকতে এটা সম্ভব হবেও না, এটা তুই আমি সবাই জানি, দাদিও জানে, কিন্তু রাগের মাথায় বলে ফেলেছে। তুই মন খারাপ করিস না, এখন চল ঘুমিয়ে পড়ি। প্রিয়তা শুনে সারার কথার কোনো উত্তর দেয় না, শুধু উঠে গিয়ে বিছানার এক পাশে চুপচাপ শুয়ে পড়ে। সারাও গিয়ে প্রিয়তার পাশেই শুয়ে পড়ল। প্রিয়তা সারার দুইজন পরীক্ষা শেষ হলে হল থেকে বেরিয়ে আসে। দুইজন একই হলে পড়েছে, তবে দুইজনের দুই সারিতে। প্রিয়তার সামনে, সারাও সামনে। দুইজনের পরীক্ষাই ভালো হয়েছে। সহজ পরীক্ষা ছিল বাংলা। সারা প্রিয়তার কথা বলতে বলতে কলেজ হতে বেরিয়ে কাল পরীক্ষা নেই, তবে প্রিয়তার মনটা বড্ড ছটফট করছে। তার একমাত্র কারণ হলো সাদনানের আসার কথা। ওর মন সাদনানকে দেখার জন্য ছটফট করছে। গেট দিয়ে বাইরে এসে দেখলো অনেক ভিড়, মানুষজন গিজগিজ করছে। প্রিয়তা সারা সেই ভিড় ঠেলে একটু রাস্তার সাইডে এসে একটু ফাঁকা জায়গায় দাঁড়ালো। এখানেও মানুষ আছে, তবে বেশি না। প্রিয়তা চোখ এদিক সেদিকে কিছু খুঁজে চলছে। সারা পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছে। তার ঠিক মিনিট দুয়ের মাথায় সাদনানের কালো গাড়িটা দেখা গেল, কিন্তু তার বিপরীত দিক হতে রাহাতের গাড়িটাও এসে দুই দিক হতে দুইটা গাড়ি ওদের সামনে থামে। রাহাত জানতো না সাদনান আসবে, নয়তো আসতো না। আমি সারাকে নিয়ে বাড়ি যাই। রাহাত গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে। সাদনান শান্ত কণ্ঠে বলে ওঠে, সাথে ড্রাইভার নিয়ে যাও। আচ্ছা। রাহাত বাধ্য ছেলের মতো রাজি হয়ে যায়। সারা গিয়ে ততক্ষণে পেছনে বসে পড়েছে। রাহাতও গিয়ে বসে। অতঃপর তারা এই স্থান ত্যাগ করে। প্রিয়তা তখনও সাদনানের দিকে একটু পর পর আর চোখে তাকাচ্ছে। সাদনান সেটা লক্ষ্য করে ঠোঁট এড়িয়ে হাসে, কিন্তু সেটা প্রিয়তার নজরে আসে না। তার কারণ সাদনান মাস্ক পরে আছে। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? সাদনান পাঞ্জাবির হাত গুটিয়ে কনুই পর্যন্ত নিতে নিতে জিজ্ঞেস করে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে,
ইচ্ছে না থাকলেও বুঝি রেখে যাবেন? না, একদম না। দরকার পড়লে কোলে করে নিয়ে যাব। তিন্নি একটা হালকা মিষ্টি কালার শাড়ি পরে রেডি হচ্ছে। শাড়িটা পরিয়ে দিয়েছে ওর সাথে যে মেয়েটা থাকে সে। ওর কোনো শাড়ি নেই, কিন্তু কাল রাত 10টা বাজে কবির খান ফোন করে বলেছে কাল 3টার দিকে একটা রেস্টুরেন্টে একটু দেখা করতে। এটা শোনার পর তিন্নি থম মেরেছিল। ও ভাবছিল হয়তো কবির ভুল করে ফোন দিয়ে ফেলেছে, কিন্তু তিন্নিকে আরেক দফা অবাক করে কবির দ্বিতীয়বার তিন্নিকে গম্ভীর কণ্ঠে আদেশের সুরে বলেছিল দেখা করতে আসার সময় যেন সুন্দর করে শাড়ি পরে আসে। তিন্নি কিছু না বুঝতে পারছিল না কিছু মুখ দিয়ে প্রশ্ন করার মতো খুঁজে পাচ্ছিল। তবে কাপা কাপা কণ্ঠে অনেক কষ্ট করে বলল, ছিল স্যার, আপনি হয়তো নাম্বার ভুল করে আমাকে কল দিয়ে ফেলেছেন। তবে কবির তিন্নির কথা পাত্তা না দিয়ে আবার আদেশের সুরে বলেছিল যা বলেছে তাই যেন করে, আর ঠিক টাইমে যেন যথাস্থানে পৌঁছে যায়। তিন্নিকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিয়েছিল। আর এদিকে তিন্নি আর সারা রাত ঘুমোতে পারেনি। শুধু বলেছে এই বুঝি স্যার ফোন দিবে আর বলবে, সরি তিন্নি, ভুল করে তোমার নাম্বারে কল দিয়ে ফেলেছি। কিন্তু না, তিন্নি সারা রাত জেগে থেকেও তেমন কিছু ঘটে। তিন্নি শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল, আর সকালে উঠে 2টা টিউশনে যেগুলো বিকেলে করায় সেগুলো সকালে করিয়ে বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে এলো হোস্টেল থেকে। বেশি সাজেনি, হালকা গোলাপি রঙের লিপস্টিক আর কানে এক জোড়া ইয়ারিং, আর বাম হাতে একটা ঘড়ি যেটা সবসময় পরে থাকেন। টিউশন করায় বিধায় এটা খুব করে প্রয়োজন পড়ে। তিনি একটা রিক্সা নিয়ে কবিরের বলা লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সময় তখন 3টার বেশি সময় বাজে। তিনি রিক্সার ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভেতরে যেতে লাগলো। রেস্টুরেন্টটা বেশ নামি দামি, সেটা ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে। আর এটার ভেতরে সব মানুষ বড় লোক, সবার ড্রেস আপ দেখে এটা নিঃসন্দেহে বলা যায়। তিনি আর চোখে সব তাকিয়ে তাকিয়ে দেখে নিল, আর পুরোপুরি সামনে দৃষ্টি যেতেই দেখলো কবির স্যার একটা সাইডে একটা মাঝের টেবিলে বসে আছে, সাথে আরো একজন আছে, কিন্তু পেছন থেকে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কবির ওর বাবার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ দেখলো তিনি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কবির সেই দিকে একবার তাকিয়ে ওর বাবাকে কিছু বলে উঠে এগিয়ে আসে তিন্নির নিকট। তিনি সালাম দেয়। ও ভীষণ নার্ভাস হয়ে আছে, নয়তো ওর ঘাম হয়তো। রিপিট। কবির সেদিকে একবার তাকিয়ে ওর বাবাকে কিছু বলে উঠে এগিয়ে আসে তিন্নির নিকট। তিনি সালাম দেয়। ও ভীষণ নার্ভাস, এসি আছে, নয়তো ওর ঘাম হয়তো এতক্ষণে টুক করে গড়িয়ে পড়তো নিচে। কবির তিন্নিকে পরখ করে নিল, অতঃপর গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে ওর সাথে আসতে বলল। ওরা এগিয়ে গিয়ে ওই টেবিলটায় বসে পড়ে। তিন্নি কালাম খানকে চেনে না, তবে স্যারের সাথে ছিল বিধায় কালাম খানকেও সালাম দেয়। কালাম খান লম্বা চওড়া হেসে সালামের উত্তর দেয়, আর মনে মনে এটাও ভেবে নিল ছেলের পছন্দ আছে বটে। যদিও তিন্নির গায়ের রং ততটা ফর্সা নয়, কিন্তু তবে সুন্দর বলাই চলে, আর চেহারাটাই ভীষণ মায়াবী। লম্বাটাও ঠিকঠাক, মোদ্দা কথা ছেলের সাথে তার সুন্দর মানাবে, যাকে এক কথা বলে পারফেক্ট। কালাম খানের ভাবনার মাঝে কবির ওয়েটার ডেকে খাবার অর্ডার দেয়, তারপর তিন্নিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার বাবা ওর কথায় কাল বলেছিলাম। শেষেরটা কালাম খানের দিকে তাকিয়ে ওনাকে উদ্দেশ্য করে বলে। তিনি তিন্নির নাম জিজ্ঞেস করে এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। তিনি জানে তিনি এতিম, তাই বাবা মার কথা আর জিজ্ঞেস করে না। আর তিনি ভাবছে, সাথে মনে অনেক প্রশ্ন, তাকে কেন এইভাবে এখানে রাখা হয়েছে, আর স্যার কেন তার বাবার সাথে এইভাবে পরিচয় করাচ্ছে। সবার কথা আর আড্ডার মাঝে খাবার দাবার শেষ করে কালাম খান খাওয়া শেষে টিস্যুতে হাত মুছে উঠে দাঁড়িয়ে কবিরকে উদ্দেশ্য করে বলল। শেষের কথাগুলো তিন্নিকে উদ্দেশ্য করে বলে, অতঃপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি চলে গেল রেস্টুরেন্ট হতে। তিন্নি তখনও সেদিকে অবুঝ চোখে তাকিয়ে যা দেখে কবির হাসে। মেয়েটা হয়তো কিছুই বুঝতে পারছে না, অবশ্য বোঝার মতো কিছু করেও নি। কবির গলা ছেড়ে তিন্নির মনোরঞ্জন করার জন্য পড়ে, সফল হয়। তিন্নি তাকালো একবার কবিরের দিকে, পরপরই মাথা নুইয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই কবির বলে ওঠে, তুমি আমার ছাত্রী আর আমি তোমার শিক্ষক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তোমার আছে? তিন্নির সেকেন্ডের মতো সময় লাগে কথাগুলোর মানে বুঝতে, তবে শেষের কথাগুলো তিন্নি স্পষ্ট হলো কবির তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ওর কি বলা উচিত ও বুঝতে পারে না। রাজি হবে নাকি সময় চাইবে। তিন্নির ভাবনার মাঝে কবির
গম্ভীর কণ্ঠে আবারও শোনা গেল। আজে বাজে চিন্তার প্রয়োজন নেই, পজিটিভ ভাবো, নেগেটিভ না। আর বাবা খুব শিগগিরই হোস্টেলে যাবে, পরীক্ষার আগে আমাদের বাসায় চলে আসবে। তিনি এবারও কি বলা উচিত বুঝতে পারছে না, তবে ওর মন খুব করে বলতে ইচ্ছে করছে সাদনান ভাইকে একবার এসব বলা প্রয়োজন। মাইশা, আমি সব ঝামেলা সামলে নেব। তিন্নির কথা সবটা না শুনেই কবির বলে ওঠে। তিন্নি আর কিছু বলে না। প্রিয়তা সাদনানের পাশে বসে খাচ্ছে। একটু আগে সাদনান অনেকগুলো চিপস, চকলেট আরো অনেক কিছু কিনে দিয়েছে। ওরা কোথায় যাচ্ছে প্রিয়তা জানে না, জানবে কি করে? সে তো জিজ্ঞেসই করেনি। সে নিশ্চিত মনে মনে বসে খেয়ে যাচ্ছে। ভাবটা এমন, সাদনান যদি তাকে জাহান্নামেও নিয়ে যায়, সে চোখ বন্ধ করে সাদনানের সাথে যাবে। সাদনান একটু পর পর দেখছে তার ছোট জানকে। তারা আজ বাড়ি যাবে না, নিজেদের একটা ফ্ল্যাট কিনেছে বছর দুয়েক আগে। আজ রাতে সেখানেই থাকবে তারা, সকালেই বাড়ি ফিরবে। এটা সে সালেহ বেগমকে কল করে জানিয়ে দিয়েছে। মিনিট 20 এরপর সাদনানের গাড়িটা এসে একটা বাড়ির সামনে থামে। সাদনান পার্কিং এরিয়ায় গাড়িটা পার্ক করে প্রিয়তাকে নিয়ে লিফটে করে সোজা 4 তলায় পৌঁছে যায়। সাদনান রুমে গিয়ে প্রিয়তাকে ফ্রেশ হতে বলে নিজে ফোন হাতে দারোয়ানকে ফোন করে খাবার নিয়ে আসার কথা বলে দেয়। সাদনান ফোনে কথা শেষ করে ব্যালকনি হতে রুমে এসে দেখলো প্রিয়তা এখনো স্কুল ড্রেস পরেই দাঁড়িয়ে আছে। সাদনানের বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না। সে তো ভুলেই গিয়েছিল ওর নিজের কাপড় বাসায় থাকলেও প্রিয়তা নেই। কিন্তু এখন কিছু করারও নেই। আশেপাশে দোকান আছে, তবে কাপড়ের দোকান নেই। এটা একটু নিরিবিলি প্রাকৃতিক জায়গা। সাদনান এসব ভেবে ওয়ার্ড্রপের ড্রয়ার খুলে সেখান থেকে ওর একটা 3/4 প্যান্ট আর সাদা গেঞ্জি প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা এতক্ষণ সাদনানকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সাদনানকে ওর হাতে এসব কাপড় দিতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা পড়তে হবে? কিছু করার নেই, তাছাড়া আমি তো অন্য কেউ তো আর নেই। তিন্নি সিটি মাথায় এলে ঘুমিয়ে আছে। সারা রাত ঘুমোতে পারেনি। সারা মুখে জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। আর কবির সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ গাড়ি চালাচ্ছিল, কিন্তু তিন্নি ঘুমিয়ে পড়েছে বিধায় কবির গাড়ি থামিয়ে তিন্নির ক্লান্ত ভরা মুখটা ভালো করে পর্যবেক্ষণ করছেন। কিন্তু হঠাৎ করে কোথাও মনের ভেতর হতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আচ্ছা, এই মেয়েটা আরো কয়েক বছর আগে ওর জীবনে কেন এলো না? বেশি না, আর 2 বছর আগে এলেও তো ওর প্রিয়তার প্রতি কোনো অনুভূতি হতো না। এখনো তাহলে বুকের ভেতর সবটা জায়গা জুড়ে ওর নিজের বসবাস হতো। কিন্তু এখন তো কোথাও একটা প্রিয়তার জন্য সুপ্ত অনুভূতি থেকেই গেল। হয়তো এটা সারা জীবন থাকবে, কারণ প্রথম ভালোবাসা সবার মনে কোথাও না কোথাও থেকেই যায়, যেটা চাইলেও মোছা সম্ভব হয় না। কবির কথাগুলো ভাবতে ভাবতে তিন্নির মাথাটা সিট হতে খুব সাবধানের সহিত আলগোছে নিজের কাঁধের উপর রেখে দেয়। তিন্নি হালকা নড়ে চড়ে ওঠে, তবে সম্পূর্ণ তন্দ্রা ছড়ে না, বরং কবিরের বাহুটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। কবির সারা শরীর কেমন একটা অনুভূতি হলো। হয়তো এই প্রথম কোনো মেয়ের এত সন্নিকটে এসেছে, তাই কবির বেশি কিছু না ভেবেই আবারও গাড়ি স্টার্ট দেয়। এক হাতে ড্রাইভ করছে আর এক হাতে তিন্নির মাথাটা কাঁধে একটু পর পর হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। এই রাস্তাটা বেশ নির্জন, গাড়ি খুব কম চলে। পৌঁছতে হয়তো আর মিনিট 10 সময় লাগবে। যদিও এইটুকু জায়গায় পৌঁছতে মোটেও এত সময় লাগে না, তবে কবির খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। ওরা বিকেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শপিং মলে গিয়েছে। সেখানে গিয়ে অনেকগুলো 3 পিস আর 2টা শাড়ি কিনে দিয়েছে কবির তিন্নিকে। তিন্নি শুধু সব দেখছিল, ও যেন একটা ঘোরের মধ্যে ছিল। তিন্নি বুঝতে পারছিল না এইসব কি হচ্ছে। কবির শপিং মল থেকে বেরিয়ে তিন্নিকে নিয়ে পাশে একটা পার্কে গিয়েছিল, আর সারাটা সময় তিন্নির হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে রেখেছিল। তিন্নির তখন কেন জানি খুব করে কান্না পাচ্ছিল, কিন্তু কেন এমন হচ্ছিল ও বুঝতে পারছিল না। হয়তো এইভাবে কেউ কখনো এতটা যত্ন করে আগলে আগলে রাখেনি, এতটা ভালোবেসে যত্ন করেনি। কবির তখন হঠাৎ করেই তিন্নির হাতটা ছেড়ে দিয়ে নিজের পকেট হতে একটা রিং বের করে নিচে হাঁটু গিরে বসে বলেছিল সে সারা জীবন এইভাবেই তিন্নিকে আগলে রাখতে চায়। পার্কে থাকা প্রতিটা কাপল আর পরিবার নিয়ে ঘুরতে আসা অনেকেই তিন্নিকে কবিরের প্রপোজে রাজি হয়ে যেতে বলছিল। তিন্নি তখন কান্না ফুলে লজ্জায় নুয়ে পড়েছিল। অতঃপর নিজের কাঁপতে থাকা বাম হাতটা কবিরের সামনে ধরে কবির সেটার অনামিকা আঙুলের রিংটা পরিয়ে দিয়ে নিজের ঠোঁটজোড়া তিন্নির হাতের পিঠে ছুঁয়ে দেয়, আর সবাই চারদিক হতে করতালি দেয়।
কবির এইসব ভাবনার মাঝেই তিন্নি চোরে টিকে ওঠে। স্যার, হ্যাঁ বলো, কি হয়েছে? কবির তিন্নির হঠাৎ এত চোরে ডাকায় গাড়ি ব্রেক কষে জিজ্ঞেস করে। তিনি অসহায় কণ্ঠে উত্তর দেয়, স্যার আমার অনেকটা পথ এগিয়ে এসেছি, হোস্টেল তো পেছনে। কবির তিন্নির কথা শুনেই চারপাশে দৃষ্টি ঘুরিয়ে চাইল। সত্যি ওরা অনেকটা দূরে চলে এসেছে হোস্টেল হতে। আসলে কবির ভাবনার মাঝে এতটাই বিভোর ছিল যে ও খেয়ালই করেনি। তবে কবির নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, খেয়াল করিনি। কথা শেষে কবির গাড়ি ঘুরিয়ে হোস্টেলের দিকে আসে। গাড়িটা এসে হোস্টেলের সামনে থামতেই তিন্নি নেমে এক সাইডে দাঁড়ায়। কবিরও নেমে পেছনের দরজা খুলে সেখান থেকে 2টা প্যাকেট তিন্নির হাতে দিয়ে বলল, এখন এগুলো রাখো, বাকিগুলো আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বাবা এসে এই সপ্তাহের মধ্যে তোমাকে নিয়ে যাবে। তিন্নি প্যাকেটগুলো হাতে নিল, কিন্তু ও কিছু বলতে চাইছে, তবে বলতে পারছে না হয়তো। কবির বুঝতে পারলো আর এটাও বুঝতো তিন্নি কি বলতে চায়। তাই তিন্নি কিছু বলার আগেই কবির বলে ওঠে, এসব নিয়ে টেনশন করতে হবে না, বিয়ের সব ব্যবস্থা করে ফেলবে বাবা, তোমাকে বাড়ি নিয়ে যাবে, আর সেটা 1 সপ্তাহের মধ্যেই। তিন্নি কিছু বলে না। কবির আবারও বলল, সাবধানে থাকবে। তিনি মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। কবির তিন্নির দিকে তাকিয়ে আছে। বেশ লাগছে দেখতে। রাস্তার পাশে নিয়ন বাতি জ্বালিয়ে রাখা সেই কৃত্রিম আলোয় তিন্নি ফিরে চলে যাচ্ছিল, কিন্তু কবির পেছন থেকে আবারও ডেকে ওঠে, শোনো, কাল থেকে আর টিউশনে যাবে না, সবাইকে না করে দেবে, মনে থাকবে? আচ্ছা। তিন্নি সেভাবে থেকে মিনমিন করে উত্তর দেয়। অতঃপর তিন্নি চলে যায় আর কবির সেদিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, যতক্ষণ পর্যন্ত তিন্নি গেট অতিক্রম করে হোস্টেলের ভেতর না যায়। তিন্নি ভেতরে চলে গেলেই কবির গাড়িতে বসে পড়ে। তারপর 4তলা বিল্ডিং এর 2তলার 3 নম্বর রুমের ব্যালকনির দিকে তাকিয়ে থাকে। এই রুমটাই তিন্নি থাকে, কবির জানে। আর কবির এটাও শিওর তিন্নি এখন রুমে গিয়ে একবার ব্যালকনিতে আসবেই। আর হলো তাই। কবিরের ভাবনার মাঝে, আবছা আলোর মাঝে তিন্নিকে ব্যালকনিতে এসে 2 হাত রেলিং এর ওপর রেখে কবিরের গাড়িটার দিকে তাকালো। কবির সেই দিকে তাকিয়ে নিচে ডান হাতটা বাহির করে ইশারা করে রুমে যাওয়ার জন্য। তিন্নি রুমে চলে যায়, কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে ঠিক তাকিয়ে রয় কবিরের গাড়িটা যতক্ষণ না দৃষ্টির আড়াল হয়। প্রিয়তা সাদনানের দেওয়া কাপড়গুলো পরে পা গুটিয়ে বসে আছে বিছানায়। ঘুম থেকে উঠছে মাত্র। ওর কেমন লাগছে, যদিও এখানে কেমন লাগার কথা না, স্বামী হয় ওর, কিন্তু তবুও কেমন কেমন লাগছে। হয়তো এসব পরে অভ্যস্ত নয়, তাই সব সময় লং ফ্রক বা কুর্তি এসব পরে। সাদনান ফ্রেশ হয়ে খাবার খেয়ে কোথাও গিয়েছে। প্রিয়তা দেখছে রুমটাকে। এই রুমটাও সাদা রঙের। বিশাল বড় একটা রুম, সাথে ছোট্ট একটা ব্যালকনিও আছে। সেখানে বিভিন্ন রকমের ফুলের টব আর বড় বড় সবুজ পাতার টবও আছে, কিন্তু ফুলের গাছগুলো শুকিয়ে আছে, যত্নের অভাব। প্রিয়তা সেইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখল। সন্ধ্যা 7টার বেশি সময় বাজে এখন। দুপুরে খাবার খেয়েছে, কিন্তু এখন আবার ওর পেটে ভীষণ ক্ষুধা অনুভব করল। কিন্তু ও খাবে কি? আর এই বাড়িতে তো প্রথম, ও জানেও না এখানে কিছু আছে কিনা। আর দুপুরে সাদনান রুমে এনে খাইয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, একবার রান্নাঘরে যাওয়া যাক, আর সেখানে কিছু আছে কিনা সেটাও দেখা যাবে। প্রিয়তা এইসব ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে এসে থ মেরে দাঁড়িয়ে রয়। এটাও সম্ভব? সাদনান রান্নাঘরে কিছু করছে। প্রিয়তা সেই দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সাদনান টের পেয়েছে বউ তার পেছনে, তাই ক্যাবিনেট খুলে সেখানে কিছু খুঁজতে খুঁজতে বলল, আসার দরকার ছিল না, 2 মিনিটের মধ্যে আসছি, তুমি রুমে যাও। প্রিয়তা শুনে না এগিয়ে গিয়ে ওভেন খুলে সেখানে দেখে খাবার দিয়ে রাখা। প্রিয়তা সেগুলো বের করে সাদনান ততক্ষণে প্লেট নামিয়ে ওভেনের পাশে রাখে। অতঃপর প্রিয়তার হাত থেকে খাবার প্লেটে রাখে। সাদনান প্লেট আর একটা পানির বোতল হাতে নিয়ে প্রিয়তাকে সাথে আসার জন্য ইশারা করে। প্রিয়তা সাদনানের পেছনে পেছনে যেতে যেতে জিজ্ঞেস করে, খাবার কোথায় পেলেন? দারোয়ান দিয়ে আনিয়েছি, কিন্তু সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই গরম করতে লেট হয়ে গেল। আমাকে বলতে পারতেন। সাদনান প্রিয়তার মুখের সামনে খাবার ধরে হুকুম জারি করে। প্রিয়তা মুখ খুলে ঝটপট খাবার খেয়ে নেয়। সাদনান নিজেও খায়। খাওয়া শেষে সাদনান প্লেট রেখে আসে রান্নাঘরে। প্রিয়তা তখন রুমে বড় দেয়ালের সাথে বসানো আয়নাটাই নিজেকে ঘুরে ঘুরে দেখছিল। সাদা টি শার্ট, সাথে ছাই কালার পিক ওয়াটার প্যান্ট। খারাপ লাগছে না, ভালোই লাগছে।
বলা যেতে পারে নায়িকার মতোই লাগছে। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে গায়ের গেঞ্জিটা হালকা উঁচু করে কোমরের কাছে প্যান্টটা ঠিক করে মাথা তুলে আয়নায় তাকাতেই দেখা মেলে সাদনান বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়তা সেটা দেখে তড়িঘড়ি করে গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে পেছনে ফিরে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কখন এসছেন? এই তো যখন সাদনান আর কিছু বলতে পারে না। প্রিয়তা তৎক্ষণাৎ এগিয়ে এসে পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে সাদনানের মুখ চেপে ধরে নিজের ছোট হাতের সাহায্যে, আর সাদনান আস্তে আস্তে নিচের হাত জোড়া প্রিয়তার উন্মুক্ত কোমরে রাখে। আসলে প্রিয়তা উঁচু হওয়ার কারণে ওর গায়ের গেঞ্জিটাও অনেকটা ওপরে উঠে যায়, তবে শরীর ঢেকে আছে। কিন্তু সাদনান গেঞ্জির নিচ দিয়ে নিচের হাত দিয়ে চেপে ধরে প্রিয়তার পেট, আর এইভাবে থেকেই সাদনান প্রিয়তাকে নিয়ে হেঁটে পাশের রুমে চলে আসে। প্রিয়তা ততক্ষণে সাদনানের গলা জড়িয়ে ধরে নেয়। সাদনান প্রিয়তাকে নিয়ে রুমে এসে লাইটটা অন করতেই প্রিয়তার চোখ সানা পড়া। পুরো রুম সুন্দর করে সাজানো শুধু সাদা গোলাপ ফুল দিয়ে। প্রিয়তা অবাক হয়ে সাদনানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এসব কখন করেছেন? রাহান এসেছিল সন্ধ্যা, ওই করে দিয়েছে। সাদনান কথা শেষ করে প্রিয়তার গলায় মুখ গুজে অধর ছুঁয়ে দেয়। ও কেঁপে উঠল, কিন্তু প্রিয়তা হঠাৎ ধরে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, কাল বোম ছিল মিটিং এর জায়গায়? সাদনান শুনলো, অবাক হলো না, বরং খুব স্বাভাবিকভাবে প্রিয়তার ঘাড়ে নাক ঘষে বলল, রাহান বলেছে। না, কাল রাতে আমি দাদুকে বলতে শুনেছি। সাদনান আর কিছু বলে না। বউকে ভালোবাসায় আর নিজের হাতে এলোমেলো স্পর্শে পাগল করে, আর আরো একটা মধু চন্দ্রিমা রাত পার করে, যার সাক্ষী হয়ে থাকে দূর আকাশের চাঁদ, যার আলো কাচের জানলা দিয়ে আসছে, যেটা অন্ধকারের মাঝেও তাদের রুমকে আলোকিত করছে। পরীক্ষা শেষ হয়েছে, এখন প্র্যাকটিক্যালও আজ শেষ। সারা প্রিয়তা দুজনের পরীক্ষা বেশ ভালো হয়েছে সবগুলো। এখন বাকিটা রেজাল্ট আউট হলে বুঝে যাবে। আজ রাহাত ওদের নিতে আসবে, কারণ কাল নমিনেশন দিবে সাদনান সহ জাফর, আজম, মির্জা। তাই আজ ওয়াসিফ দেওয়ানের বাসায় গিয়েছে, আজ ওটা নিয়ে মিটিং হবে। প্রিয়তা, সারা ওরা দুজন স্কুলের ভেতর হতে বেরিয়ে এসে দেখলো রাহাত গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। প্রিয়তা আর সারাকে এগিয়ে আসতে দেখে ফোন কেটে পকেটে নিয়ে নেয়। এরপর টুকটাক কথা বলে ওরা গাড়িতে উঠে বসে। রাহাতও গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে চলে আসে। মাইশা, আয়ান, তিন্নি অপেক্ষা করছে কবির খানের জন্য। ওরা আজ চারজন এই বিকেলটা সারা এলাকা ঘুরে বেড়াবে। তার কারণ তিন্নি, ওর ভীষণ মন খারাপ। কলেজে কয়েকটা মেয়ে জেনে গিয়েছে ইলেকশনের পর তিন্নি আর কবিরের বিয়ে হবে, কিন্তু এটা জানে না তিন্নি আর কবিরের বিয়েটা অলরেডি ঘরোয়া ভাবে হয়ে গিয়েছে। তিন্নি ভাবে বিয়ে ঠিক হয়েছে জেনে মেয়েগুলো ওকে ওই দিন এত কথা শোনালো, আর যদি জানতে পারে বিয়ে হয়ে গিয়েছে তখন কি করতো। তিন্নিকে কয়েকটা মেয়ে মিলে ভীষণভাবে বাজে কথা বলেছে। সে কেন স্যারের সাথে কলেজে আসে, স্যারের বাড়িতে থাকে। মাইশা তখন বলতে চেয়েছিল বিয়ের কথা বলে দিতে, কিন্তু তিন্নি বলতে না করেছে। তিন্নি এদের কোনো প্রশ্নের জবাব দেয়নি, শুধু বলেছে এটা যেন স্যারকে জিজ্ঞেস করে। তখন মেয়েগুলো একটু ভয় পেয়ে যায়। আর এই ফাঁকে মাইশা বলতে চায় বিয়ে হয়েছে, কিন্তু তিন্নি কথা ঘুরিয়ে বলেছে বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা এখন ধুমধাম করার কথা ছিল, কিন্তু মির্জা বাড়ির কোনো পুরুষ এখন সময় দিতে পারবে না, বিধায় বিয়েটা সেদিন তিন্নিকে হোস্টেল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পর দিনই দিয়ে দিয়েছে। এতে অবশ্য মির্জা বাড়ির সবাই উপস্থিত ছিল। তিন্নি গাড়িতে জানলা উপর থুতনি থেকে এসব ভাবছিল। ঠিক তখনই কবিরের ডাকে ধ্যান ফিরে। কবির এসে পেছনের সিটে ওর পাশে বসে গিয়েছে, অথচ ও টেরই পায়নি। আয়ান মাইশার সামনে বসা। কবির বেশ দূরত্ব রেখেই বসে আছে। বিয়ে হয়েছে, কিন্তু তিন্নি কবিরের মাঝে এখনো স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক এখনো করে ওঠেনি। সামনে তিন্নির পরীক্ষা, আর তাছাড়া কবির নিজের মাঝে এখন কি এক জড়তা কাজ করে। তিন্নি নিজেও দূরে দূরে থাকে। ভালোবাসার মানুষটা তার আশেপাশে তো থাকতে পারে, আর কি চাই। এটাই ভীষণ খুশি তিন্নি। কবিরের বাবাও তিন্নিকে ভালোবাসে, নিজের মেয়ের মতো আগলে আগলে রাখে। কবিরের চাইতেও বেশি খেয়াল রাখে কালাম। তিন্নির একজন বাবা হিসেবে যা করার দরকার সব করে কালাম, আর তিন্নি ওনাকে অল্প কয়েকদিনের মাঝে অনেক আপন করে নিয়েছে। তিন্নির ভাবনার মাঝেই তিন্নি একটা হাত কবির নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে সামনের দিকে দৃষ্টি রেখে ধীর কণ্ঠে বলে ওঠে, মন খারাপ করার প্রয়োজন নেই।
তিন্নি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পাশে বসা সতী কালার শার্ট পরা সুদর্শন পুরুষটার দিকে। বেশ লাগছে দেখতে তিন্নির নিকট কবিরকে, যদিও কবিরের গায়ের রং তিন্নির চেয়ে বেশ ফর্সা, আর গাল ভর্তি চাপ দাড়ি, গোলগাল মুখ, চোখে কালো চিকন ফ্রেমের চশমা, শার্টের হাতা গুটিয়ে কোনোই পর্যন্ত রাখা। নিঃসন্দেহে কোনো মেয়ে এক দেখায় এই পুরুষের প্রেমে পড়বে, যেমনটা তিন্নি পড়েছিল, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিল আর এখন পরিণয়। কবির সামনে তাকে এক দৃষ্টিতে তার এই মেয়ে আশেপাশে থাকলে অন্যরকম অনুভূতি হয়, খুব করে নিজের বাহুডোরে আবদ্ধ করে রাখতে মনে চায়, কিন্তু সেই সময় তো আর এখনো আসেনি। একেবারে নিচের করে পেতে চেয়ে আরো অপেক্ষা করতে হবে। ওদের ভাবনার মাঝে আয়ন গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামায়, তারপর সবাই রেস্টুরেন্টের ভেতর চলে যায়। আজ সারা বিকেল ঘুরবে ওরা, মাইশাকেও সাথে রাখার পারমিশন আছে, আর সেই জন্যই তো কবিরকে বলে তিনি আয়নকেও নিজেদের সাথে নিয়েছে। আজ রাতে রান্না প্রিয়তাকে করতে হবে। আম্মিয়া মির্জা হুকুম, ওনার কথা হলো তো হলো নাচানাচি। বউ এবার ধীরে, এখন তো পরীক্ষাও শেষ, তাই এখন থেকে রান্না বান্না সব করতে হবে। বউ বউয়ের মতো মন দিয়ে সংসার করবে, ব্যাস। প্রিয়তা রান্না মোটামুটি পারে, তবে এতটা পারদর্শী নয়। ওর মনে ওকে দিয়ে এই কয়েকদিন কাজ করেছে ঠিক, তবে রান্না করেনি কখনো প্রিয়তা। হাতে হাতে এটা সেটা এগিয়ে দিয়েছে শুধু, কিন্তু আজ এত মানুষের রান্না একটু নার্ভাস প্রিয়তা। সালেহা বেগমের প্রেশার বেড়ে আছে, তাই তিনি রুমে আছে, এসব তিনি জানে না। আর সুফিয়া বেগম আর আয়না আসতে পারবে না, এটা আম্বিয়া মির্জার বারণ। আর কাছের লোকগুলো যে যার মতো কাজ করছে, তারা কেউই যেন প্রিয়তাকে সাহায্য না করে, এটাও বলেছে। প্রিয়তা হাবিজাবি ভাবতে ভাবতে চোলা হতে চিংড়ির তরকারিটা নামিয়ে রাখে। ভাতের জন্য পানি বসিয়ে ক্যাবিনেট খুলে সেখান থেকে চায়ের পাতা নামিয়ে পেছনে ফিরতেই কাজের মেয়ে এসে বলে গেল সাদনান এসছে আর প্রিয়তাকে রুমে যেতে বলেছে। প্রিয়তা শুনল না, ও ভাবছে রান্নাটা করে একেবারে রুমে যাব, তাই কফি করে কাজের মেয়ের হাতে দিয়ে পাঠিয়ে দিল। আম্বিয়া মির্জা তখনও সোফায় বসে। প্রিয়তা কফি করে দিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দেয়, কিন্তু সেটা আর স্থায়ী হয় না। লিভিং রুমে ঝনঝন শব্দ তুলে কিছু ভাঙার আওয়াজ হলো। প্রিয়তা তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে তড়িঘড়ি করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসতেই সাদনানকে দেখতে পেল। আরেকটু আগে সাদা রঙের কফি করে দেওয়া মগটা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে আছে। প্রিয়তার বুঝতে সময় লাগলো না, সাদনান রেগে গিয়েছে। আয়না, সালেহা বেগম ছাড়া সহ সবাই উপস্থিত এখানে। আম্বিয়া মির্জা তখন প্রিয়তার দিকে চোখ কটমট করে তাকিয়ে আছে। প্রিয়তা ভয়ে ভয়ে সাদনানের দিকে তাকাতেই সাদনান ঝড়ের বেগে এসে প্রিয়তার হাত শক্ত করে চেপে ধরে টেনে তাদের সামনে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলে উঠল, বউ হয় আমার, কাজের মেয়ে নয়। দ্বিতীয়বার ওকে দিয়ে কাজ করাবে না। এতে কাজের লোক দিয়ে কি হবে যদি এত কাজের লোক দিয়ে কি হবে যদি আমার বউকে সবার জন্য রান্না করতে হয়? কথা শেষ করে সাদনান অপেক্ষা করে না, বউকে টেনে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। প্রিয়তা স্তব্ধ। সাদনান মিটিং শেষ, পার্টি অফিস গিয়েছিল। কাল নমিনেশন দিবে, সেটা নিয়েই দলের ছেলেদের সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু বাড়ি থেকে আয়নার ফোন হতে কল পেয়ে একটু ভ্রু কুঁচকে আসে। কোনো সমস্যা হয়েছে ভেবেই ফোন রিসিভ করতেই উপাস হতে সারা ফোন কানে বলেছিল, দাদি, প্রিয়তাকে আজ সবাই রান্না করতে দিয়েছে। ব্যাস এইটুকুই। সাদনান তড়িৎ গতিতে ফোন কেটে দিয়ে রাহানকে ওই দিকটা সামলাতে বলে তড়িঘড়ি করে বাড়ি চলে এসেছেন। বারণ করেছিলাম না রান্নাঘরে না যাওয়ার জন্য? সাদনানের এমন ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্নে প্রিয়তা ভয়ে আরো এক দফা গুটিয়ে গেল। নুয়ে রাখা মাথাটা আরো নুয়ে নিল, অতঃপর মিনমিন করে বলল, এখন তো পরীক্ষা শেষ, তাছাড়া আমি তো এখন বউ এবারের। পরীক্ষা শেষ, আমি যেতে বলেছি। সাদনান শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে। প্রিয়তা এবার মাথা তুলে তাকালো সামনে শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটার দিকে। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চুল অগোছালো দেখেই বোঝা যাচ্ছে সারাদিন বেশ ধকল গিয়েছে মানুষটার উপর দিয়ে। সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে আছে। রাগ তার পড়ে গিয়েছে, তবে আজ একটু শক্ত কথা বলতেই হবে। পরীক্ষা চলাকালীনও প্রিয়তার টুকটাক কাজ করছে, সাদনান দেখেছে সেটা, কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যা হলো তাদের। সাদনান চোখে তেমন কিছু পড়েনি, কিন্তু সে শুনেছে সারার নিকট হতে দাদি প্রিয়তার পড়ালেখা নিয়ে ঝামেলা করেছে, সাথে ওকে দিয়ে কাজটাও করায়। বউ তার ভীষণ ছোট, তাই সে বউকে না হয় তাই একটু বেশি যত্ন করে, এতেও তার দাদির সমস্যা।
এটাও নিয়ে নাকি সেদিন প্রিয়তাকে অনেক কথা শুনিয়েছে, এইটাও প্রিয়তা বলেনি। সারা বলছে প্রিয়তা কোনো কথা সাদনানকে জানে না, কিন্তু সাদনান সে তো এসব জানা কোনো ব্যাপার না। সাদনানের ভাবনার মাঝে প্রিয়তা মিনমিন করে উত্তর দেয়, না এই আমি না করি নাই, তাহলে কেন গিয়েছো? বউ আমি এই বাড়ির। সময় চলে গিয়েছে, সারা জীবন পড়ে আছে। তাছাড়া মা, ছোট মা রান্নাঘরে করলে সাথে কাজের লোক সাহায্য করে, তো তোমার সময় উল্টো কেন? তুমি নাও না কেন? আমাকে তো প্রিয়তা হঠাৎ থেমে গেল। সে চায় না কোনো ঝামেলা হোক, তাই কথা ঘোরাতে শান্ত হয়ে সাদনানের বাম গালে নিচে ডান হাতে রেখে ধীর কণ্ঠে বলল, আচ্ছা আর কাজ করব না, মন দিয়ে পড়বো। আর যদি কাজ করি তো কাজের লোকের সাহায্য নেব। সাদনান শুনল না, কিন্তু মনে হয় না আমলে নিয়েছে। সে প্রিয়তার হাতটা গাল থেকে নামিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, কফি? কথা শেষে সাদনান পাঞ্জাবি একটানে খুলে সেটা সোফায় ছুঁড়ে ফেলে চলে গেল। প্রিয়তাও গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে সোফা হতে পাঞ্জাবিটা তুলে সেটা নাকের সামনে ধরে লম্বা একটা শ্বাস টেনে নিল। ঘামের গন্ধ নেই, তবে পারফিউম আর সাদনানের শরীরের গন্ধটা প্রিয়তার নিকট বেশ লাগে। সে এটা সবসময় করে, তবে সেটা সাদনানের অগোচরে। কিন্তু আজ হয়তো আর সেটা লুকায়িত রইল না। সাদনান খট করে আবার ওয়াশরুমের দরজা খুলে তখন বেরিয়ে এলে সে টাওয়াল নেয়নি, কিন্তু এখানে এসে এরকম একটা দৃশ্য দেখবে সে ভাবতেও পারেনি। প্রিয়তার চোখ বন্ধ করেছিল, হঠাৎ আওয়াজ পেয়ে সে চোখ খুলে সামনে সাদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে জোর ধরে পড়া যাওয়ার মতো করে মাথা নুইয়ে কাচুমাচু ভঙ্গিতে মিনমিন করে সাফাই গাওয়ার মতো করে বলল, দেখছিলাম ধুতে হবে নাকি। জিজ্ঞেস করিনি। সাদনান নিরুত্তরতা জবাব। অতঃপর সে এগিয়ে গিয়ে ব্যালকনি হতে টেবিল নিয়ে পুনরায় ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে পড়ে ওঠে, আসার আর সময় পাইনি, এক্ষুনি আসতে হলো। রাহানকে সাদনান আজ সোজা মির্জাবাড়ি আসতে বলেছে। তার কারণ রাহান ভীষণ ঘুম কাতুরে। এই ছেলে যদি আজ নিজের বাড়ি যায় তাহলে কাল 10টার আগে ঘুম থেকে উঠতেই পারবে না। কিন্তু কাল সকাল সকাল নির্বাচন কমিশন অফিস যেতে হবে। আর সাদনানের বাম হাত রাহান, সে সুবাদে রাহানকে সাদনানের সাথে থাকা জরুরি। কিন্তু এই ছেলে আজ বাসে গেলে আর কাল সকালে ঘুম থেকে উঠতে পারবে না। তাই সাদনান রাহানকে ফোন করে আজ মির্জাবাড়ি আসার জন্য বলেছে। সারা সোফায় বসে টিভি দেখছিল, সাথে সুফিয়া বেগম আছে আয়নার শাশুড়ি রুমে। আম্বিয়া মির্জাও সেই যে রুমে গিয়েছে আর বের হয়নি এর মধ্যে। রাত 8টার মতো বাজে, পুরুষ কেউ এখনো বাড়ি আসেনি। আর সবাই বাড়ি এলে যে আজ এক দফা করবে আম্বিয়া মির্জা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাদনানের সামনে টিকতে পারলেই হয়, কারণ দোষটা সম্পূর্ণ ওনার। এই বাড়ির বউ শুধু রান্না করে আর সব কাজের লোক হাতে হাতে এগিয়ে দেয়। সেখানে আজ তিনি প্রিয়তাকে দিয়ে সব করিয়েছে, যদিও আগে ততটা কাজ করতে বলেনি এই যা। তবে আজ একটু বেশি করেছে অবশ্য, একটু নয় অনেকটাই বলা চলে। সামনে টিভি চলছে ঠিক, কিন্তু সারা সেদিকে ধ্যান নেই। সে তো আনমনে কিছু ভেবে চলছে। আর ওর ভাবনার মাঝে কখন সুফিয়া বেগম চলে গিয়েছে সে টেরও পায়নি। প্রিয়তাকে সাদনান রুমে নিয়ে যাওয়ার পর বাকিটা আয়না সুফিয়া বেগম মিলে করেছে। আর সাথে তো কাজের দুইজন লোক আছে। সারা আনমনে টিভি রিমোট হাতে নিয়ে বসেছিল। এর মধ্যে হঠাৎ বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে ওঠে। সারা ভাবে হয়তো দাদা সহ বাবা, ছোট বাবা এসছে, তাই রিমোট রেখে তড়িঘড়ি করে দরজা খোলে। কিন্তু বাড়ির কেউ আসেনি, এসছে রাহান। সারা রাহানকে দেখে বুকের ভেতর ধক করে উঠল। কালো শার্ট, কালো প্যান্ট, এলোমেলো চুল, দেখতে বেশ লাগছে। রাহান এক পলক সারার দিকে তাকিয়ে বুকের কাছের একটা বোতাম খুলতে খুলতে ক্লান্ত ভরা কণ্ঠে বলল, একটু পানি দিবে? সারা ভীষণ মায়া হলো। রাহান কথা শেষে সোফায় ধপ করে বসে গেল। সারা ডাইনিং টেবিলে রাখা জগ হতে 8 গ্লাস পানি নিল, তারপর ফ্রিজ খুলে সেখান থেকে বোতল হতে ঠান্ডা পানি মিশিয়ে রাহানকে দিল। রাহান এক পলক তাকিয়ে গ্লাসটা হাতে নিয়ে সবটা পানি ঢক ঢক করে খেয়ে নিল। অতঃপর সামনে থাকা সেন্টার টেবিলে গ্লাসটা রেখে আবারও গায়ে দিয়ে দিল সোফায়। ইস, এখন যদি সারা ওর বউ হতো তখন কি এইভাবে বসে থাকা লাগতো? মোটেও না, নিশ্চয়ই সারাকে জড়িয়ে ধরে রাখতো। তবে একটা কথা মানতেই হবে, ভালোবাসার মানুষটাকে দেখলে সব ক্লান্তি হতাশা দূর হয়ে যায়। এই যে সারাকে দেখে রাহানের এখন কেমন একটা ভালো লাগছে। সারা দিন এত এত দৌড়াদৌড়ি কাজ, এখানে সেখানে দৌড়াতে হয়, কিন্তু এখানে
ছোট্ট মুখটা দেখার পর মনে হচ্ছে এসব কিছু না, কেমন একটা প্রশান্তি লাগছে। রাহান চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে কয়েকবার। সারা রাহানকে এইভাবে দেখে ভাবলো হয়তো বেশি কাজ করছে। অবশ্য কাজ বলা চলে না, রাজনীতি মানে সারাদিন বাহিরে রোদে দৌড়াদৌড়ি করা। সারা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। রাহানও তাকিয়ে আছে ওর দিকে। সারা আমতা আমতা করে শেষমেশ কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, আপনার কি শরীর বেশি খারাপ লাগছে? সারা প্রশ্নের রাহান মনে মনে হাসলো। কেমন একটা শান্তি অনুভব হলো মনের ভেতর, তবে মুখী গম্ভীর ভাব এনে জানালো, সারাদিন লাগছিল, এখন সব ঠিক আছে। মানে? সারা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। রাহান খুব স্বাভাবিকভাবে জবাব দেয়, মানে সারাদিন খারাপ লাগছিল, এখন সব ঠিক আছে। সারা কুচকানো ভ্রুজোড়া শীতল হলো। এর মধ্যে সুফিয়া বেগম এসে রাহানকে ফ্রেশ হতে বলে। রাহান সারার দিকে এক পলক তাকিয়ে গেস্ট রুমের উদ্দেশ্যে চলে গেল। সারাও চলে গেল। 8:30 বাজতে চলে, সবাই চলে আসার সময় হয়েছে। তাই সুফিয়া বেগম কাজের লোক নিয়ে খাবার দাবার গুছিয়ে নিতে লাগলো। রাতের খাবার শেষে সাদনান রুমে চলে আসে। মিনিট 10 পর প্রিয়তাও কফি হাতে রুমে আসে। সাদনান তখন ল্যাপটপ কোলে রেখে সোফায় বসে কাজ করছে। প্রিয়তা কফির মগটা সাদনানের সামনে সেন্টার টেবিলে রেখে দেয়। সাদনান এক পলক তাকিয়ে মুচকি হেসে কফির মগটা হাতে তুলে সেটাই চুমুক বসায়। প্রিয়তা তখনও দাঁড়িয়ে আছে সেভাবে। সাদনান বুঝতে পারে বউয়ের মন খারাপ, যদিও তেমন কিছু হয়নি। দাদি প্রিয়তার সাথে কথা বলে না, এমনকি খাবার টেবিলেও আরজু মির্জা, জাফর মির্জা কারো সঙ্গে সন্ধ্যার বিষয়ে কথা বলেনি। তার হঠাৎ চুপ করে যাওয়ার কারণ প্রিয়তা বুঝতে পারেনি, কিন্তু সাদনানের এসব নিয়ে কোনো ভাবান্তর ঘটেনি। সে স্বাভাবিক, যেন সন্ধ্যার কথা সে ভুলে গিয়েছে বা এমন কিছু হয়নি। তার কারণটা জানার জন্য প্রিয়তা দাঁড়িয়ে আছে। সাদনান বুঝতে পেরে একটু অন্যমনস্ক হয়ে সন্ধ্যায় দাদির সাথে বলা কিছু কথা মনে পড়ে। দাদির তার এমন নয় সে জানে, আর হঠাৎ পরিবর্তনটার মানে বুঝতে পারে না। তিনি আগের দিনের মানুষ, সেই সুবাদে ওনার ভাষ্যমতে বউ তো বউ, স্বামীর সংসার সামলাবে। সে কেন বাড়ির বাইরে রং ঢং করে ঘুরে বেড়াবে? সাদনানের কানে আগেও এই কথাগুলো এসেছে, দাদি প্রিয়তাকে বলেছে, কিন্তু সেসব সূত্র ধরে কিচ্ছু বলেনি। কিন্তু দাদি আজ নিজেও সাদনানের সাথে এইসব নিয়ে কথা তুলেছেন। সাদনান কিছু বলেনি, চুপ করে দাদির অভিযোগ শুনেছে। সর্বশেষে তার একটাই প্রশ্ন ছিল, প্রিয়তার জায়গায় যদি সারা বা মাইশা হতো তবে কি তিনি এমন করতো? আম্বিয়া মির্জা তখন নিশ্চুপ ছিলেন। সত্যি তো, কিন্তু তিনি উত্তর দেয়নি, শুধু জবাবে বলেছে তিনি মানিয়ে নিতে চেষ্টা করবেন।